সজীব কথা আপনি বলতেছেন যে তিনি আসলে চান, কিন্তু তার একটা বক্তব্য আমি বলতেই চাই। তিনি বললেন যে তিনি ঠিক শিওর না কত পুলিশ মারা গেছে, কিন্তু অনেক পুলিশ মারা গিয়েছে। বাট তার মা শেখ হাসিনা বলতেছেন যে ৩,০০০-এর উপরে পুলিশ মারা গেছে। কাজে এই যে পুলিশ পুলিশের মৃত্যু নিয়ে এই ধরনের বিভক্তি কেন? যদি যদি সরকার ঘোষিত ৪৪ জন পুলিশের বেশি একজন পুলিশ মারা গিয়ে থাকে, তাহলে তার একটা তালিকা কেন আমরা পাইলাম না? হ্যাঁ, অবশ্যই এটা আমার মনেও প্রশ্ন জেগেছে, কিন্তু আমি এটাও বুঝি যে প্রজন্ম থেকে প্রজন্মে কথা তো সবসময় একরকম হবে না। হ্যাঁ, আপনার তিতুমির যেভাবে সংগ্রাম আন্দোলন করতো, বা ক্ষুদিরাম যেভাবে সংগ্রাম আন্দোলন করতো, বা ভগৎ সিং যেভাবে করতো, গান্ধীজির আন্দোলন তো একরকম না, কিন্তু সবাই একটা স্বাধীন ভারত চেয়েছিল। আবার একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে স্বাধীন বা যেভাবে চেয়েছিলেন, তার চাওয়া আর মৌলানা ভাসানীর চাওয়া তো একরকম নয়। কিন্তু মৌলানা ভাসানী বাংলাদেশকে ভালোবাসতেন না, সেটা তো সত্য না। সুতরাং সজীব ওয়াজেদ জয় ভাই বিদেশে পড়ালেখা করেছেন, তিনি একটা ডিফারেন্ট প্রজন্মের মানুষ, তার একটা নিজের বিবেক বুদ্ধি, একটা নিজের পর্যালোচনা করার শক্তি আছে। সেই জায়গা থেকে তার বক্তব্য একদম তার মার বক্তব্যের সাথে ১৬ আনা ১০০% আইডেন্টিক্যাল হবে, এই ধরনের কোন প্লেজ বা প্রতিশ্রুতি দিয়ে তো আর মানুষ নামে নেই। তবে হ্যাঁ, আপনার কথা ঠিক যে যদি আমরা দাবি করি যে এতজন পুলিশ মারা গেছে, তাহলে সেই পুলিশের তালিকাটা প্রস্তুত করা আমাদের দায়িত্ব। নাই কেন সেই প্রশ্নে না যেয়ে বলতে হবে যে এই তথ্য হারিয়ে যাওয়ার আগেই ৩,০০০ পুলিশ যাদেরকে হত্যা করা হয়েছে সেই তালিকা আমাদেরকে প্রণয়ন করতে হবে। ঠিক একইভাবে ৫ই আগস্টে যখন আমরা দাবি করি যে ১৪০০ মানুষ হত্যা শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সেই ১৪০০ সঠিক তালিকা তৈরি করাটা দায়িত্ব। এখন এই দায়িত্বে আওয়ামী লীগও খুব ভালো করেছে আমি বলবো না, এই দায়িত্বে ওই যারা আমাদেরকে ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে, তারাও যে খুব ভালো কাজ করেছে এটা বলবো না। তবে এতটুকু বলতে পারি যে এনসিপি এবং এরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে খোয়াব দেখায় বাংলাদেশের মানুষকে দিয়ে এসব করিয়েছে, তারা যে প্রতারক এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা অন্যায় করি নাই, আমরা ভুল করি নাই সেটা বলি না, কিন্তু ওরা যে প্রতারক এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। জি, সজীব ওয়াজেদ বলতেছে যে ৮০০ মানুষ মারা গেছে, কিন্তু জাতিসংঘ বলতেছে ১৪০০। আমরা উকিল পাঠিয়ে জাতিসংঘ বলতেছে না, আমরা যা বলছি তাই ঠিক, তারা কোনো এভিডেন্স দেয় নাই। বাট সজীব ওয়াজেদ জয় তিনি তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা। তখন সজীব ওয়াজেদ জয় বলতেছেন যে 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 আমাদেরও তো অনেক লোক মারা গেছে। তাহলে তিনি ইংলিশে বলেছেন, ইফ ওয়ান সাইডেড কিলিং ইজ লিগেল দেন অ্যানাদার সাইড অফ কিলিং ইজ ইলিগেল, দেন এটা কেমন কথা? যদি ওদের বিচার, যদি এই যে পুলিশ মারা গেল, আমাদের লোক মারা গেল, যদি এর জন্য তারা ক্ষমা চায়, তাহলে আমরাও ক্ষমা চাবো। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ে নাই, এজন্য যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে যেই দল পরাজিত হয়, তাহলে সেই দল যদি পরাজিত হতে গিয়ে হত্যাকাণ্ডের শিকারও হয়, তো তার কি বিচার হয়? পাকিস্তানিদেরকে হত্যা করার কারণে কি মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে? এবং তাকে রাজনৈতিক অধিকারও দেওয়া হবে কেন? কারণ এখানে তো রক্তপাতের মাধ্যমে আপনি বিদায় নিয়েছেন। এখন এই সজীব ওয়াজেদ জয় বলতেছে, তিনি এই কথা তিনি ২ বার বলেছেন, প্রথম একবার ভাষণে, দ্বিতীয়বার সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে যদি যদি আমাদের শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ যে হত্যা করেছে এই ১৪০০ লোকজন, যদি এটার বিচার হয়, তাহলে ওই সময় যে পুলিশ খুন হয়েছে এবং আওয়ামী লীগ খুন হয়েছে এবং ৫ তারিখের পরে খুন হয়েছে, ওগুলোর বিচারও হতে হবে। তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, ভীষণ ভাই, প্রথম কথা হচ্ছে যে আমাকে তো এসব বলে আপনি খুব সুবিধা করতে পারবেন না। এটার কারণ হচ্ছে আমি এইভাবে কথাটা বলতে চাই। আপনি কি ভারতের পাঞ্জাবের জালিয়ানবাগের ম্যাসাকারের কথা শুনেছেন? শুনেছি, বাট অবশ্যই আপনার মতো অত ডিটেইলস জানি না। আচ্ছা, যখন ইংরেজরা তাদের ঔপনিবেশিক শক্তির একেবারে শিখছে এবং যখন গান্ধীজি ভারতের সমগ্র ভারতের স্বাধীনতা নিয়ে আন্দোলন করছেন, সেই সময় জেনারেল ডায়ার, আমি যে ভুল না করে থাকি, জেনারেল ডায়ার নামে একজন ব্রিটিশ শ্বেতাঙ্গ জেনারেল, 1 স্টার জেনারেল, ব্রিগেডিয়ার ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার মোস্ট লাইকলি, তিনি ১১৫৪ রাউন্ড গুলি করেছিলেন জালিয়ানবাগে, এবং ১১৫৪ রাউন্ড গুলি করার মধ্যে দিয়ে তিনি ছোট বাচ্চা থেকে শুরু করে পরিণত বয়স, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ বনিতা সকল শ্রেণীপেশার মানুষ হত্যা করেছেন। তাকে ব্রিটিশ মিলিটারির কোর্ট মার্শালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হলো যে তুমি গুলি করলে কেন? সে বলল যে আমি মনে করলাম যে এই প্রতিবাদকে দমন করার জন্য গুলি করা প্রয়োজন ছিল, কারণ তারা বিপজ্জনক। তখন তাকে ওই কোর্টে যারা বিচারক তারাই জিজ্ঞেস করতেছে, সেখানে শিশু সন্তান যে প্রতিবাদে ছিল তাকে দেখে কি তোমার বিপজ্জনক মনে হলো? সে চুপ করে ছিল। তাকে জিজ্ঞাসা করলো তুমি ১১৫৪ রাউন্ড, কথাটা বুঝেন, আজ থেকে
80 বছর আগে 1154 রাউন্ড ফায়ার করার মতো অস্ত্র মানে কি কি ধরনের অস্ত্র? সবচেয়ে সর্বোচ্চ অস্ত্র, ট্যাঙ্কের উপরে মাউন্টেড মেশিন গান সে ইউজ করলো। বলে তুমি যে গুলি করলা, তাহলে গুলি করার পরে ওরা যখন নিবৃত হয়ে গেল ওদের প্রতিবাদ থেকে, তখন তাদেরকে সাহায্য করার জন্য তুমি কি করেছো? ওখানে কি অ্যাম্বুলেন্স ছিল? ওখানে কি ডাক্তার ছিল? সে উত্তর দিতে পারে নাই। এন্ড জেনারেল ডায়ার ওয়াজ পানিশড। তার মানে হলো, আপনি ক্ষমতায় থাকেন বা না থাকেন, আপনি বিজিত অথবা জয়ী বা পরাজিত, কিছু যায় আসে না, আপনি হত্যা করলে আপনার হত্যার বিচার হতে হবে। এবং আজকে সাকিব আল হাসানের বক্তব্যে একটা জিনিস আমি খুব ভালো খুঁজে পাই, সে দুই পক্ষের হতাহতের কথাই স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে। এবং দুই পক্ষের এই যে বিচার, এই যে মৃত্যু, তাতে যে একটা মায়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একটা পরিবারের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা সে অনুধাবন করছে। এটাকে আমি অ্যাটলিস্ট একজন বিবেকবান মানুষ হিসাবে ওয়েলকাম করি। এটার জন্য আওয়ামী লীগ হওয়া লাগে না, বিএনপি হওয়া লাগে না, জামাত হওয়া লাগে না, জাতীয় পার্টি হওয়া লাগে না। সুতরাং বিচার দুই পক্ষের হতে হবে। আপনি হারছেন বলে আপনি মরে গেছেন, আপনার বিচার হবে না, এটা কোন কথা? আপনি জানেন আজকে পাকিস্তানের অবস্থা কেন? না তাহলে কি আমাদের মুক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত, কারণ পাকিস্তানিদেরকে পরাজিত করছে? শুনেন, প্রফেসর বেন কিয়ারনেনের একটা বই আছে, জেনোসাইড ফ্রম স্পার্টা টু দারফুর। সেই বই পড়লে আপনি পাবেন যে 195 জন কমান্ডার পাকিস্তানের এখানে তারা নির্বিচারে হত্যা করেছিল। আপনি সেনাবাহিনীর জন্য যে কোনো সদস্যকে আপনি অনুষ্ঠানে ডাকেন, আপনি যুদ্ধ ঘোষণা করলো, হত্যা করেন, বন্দি করেন, এটার একটা ম্যানুয়াল, এটা একটা নিয়ম নীতি আছে। তারা কোনো নিয়ম নীতি না মেনে হত্যা করে, এই জন্য এটা জেনোসাইড। এই 195 একজনকে ঐতিহাসিকভাবে আমরা বিচার করতে পারি নাই। সিমলা চুক্তির অধীনে তারা পাকিস্তানে চলে গেছে, পাকিস্তান বাহিনীও তাদের বিচার করে নাই, যার জন্য আজকে পাকিস্তানে কোনো শান্তি নাই। এবং আপনি 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 মুক্তিযোদ্ধাদেরকে বিচার করতে বলতে, মুক্তি কি বিচার করবেন? পাকিস্তানিদেরকে হত্যার, পাকিস্তানি সৈন্যদেরকে হত্যার দায়। হ্যাঁ, আপনি চাইতে পারেন, আমি তো চাইতে পারি না, কারণ আমি তো জানি যে পাকিস্তানি সৈন্যবাহিনীর লোকেরা রাজাকার আল বদর আল শামসকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে তার মাকে, তার বোনকে, তার কন্যা সন্তানকে রেপ করেছে। সে তো যুদ্ধ করবেই, তাকে তো ন্যায়সঙ্গত না, এখানে রেপ না করলে এখানে খুন তো হয়েছে। বলতেছি, তাকে তো হত্যা করা হয়েছে। হ্যাঁ, বাপকে হত্যা, শুনেন শুনেন, শেখ হাসিনা কি করছে? সেও তো হত্যা করছে। আসতেছি, বাপকে হত্যা করে সন্তানকে দিয়ে কবর খুঁড়িয়ে সেখানে দুইজনকে আবার গুলি করে ফেলা হয়েছে। হ্যাঁ, এখন শেখ হাসিনা কি ধর্ষণ করছে না? উনি কি কবর খুঁড়াইছে? উনি ক্ষমতায় ছিল, ওনার হাতে পুলিশ বাহিনী ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, 3 বাহিনী গুলি করছে। তাদের জাস্টিফিকেশন হচ্ছে তারা নাকি সম্পদ এবং মানুষকে রক্ষা করার জন্য গুলি করেছে। সেটা সঠিক ছিল না বলেই তো আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। জনগণ তো গণঅভ্যুত্থান করেছে, কিন্তু ইট ডাজন্ট গিভ ইউ দ্য রাইট টু গো এন্ড কিল সামওয়ান। লেটস গেট দ্যাট পারফেক্টলি। এবং 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 এটাও জেনে রাখবেন, আজকে আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলছি। যখন যুদ্ধ সংগঠিত হয়েছে, মুক্তিযোদ্ধা কাউকে হত্যা করেছে, অবশ্যই বিচার হবে না, যুদ্ধ যখন হবে সামনাসামনি। কিন্তু কাদের সিদ্দিকী সাহেব যখন টাঙ্গাইলের স্টেডিয়ামে 6 জনকে বেয়নেট খুঁচিয়ে খুঁচিয়ে মারলো, তখন জাতিসংঘ বাংলাদেশের স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কারণ পিসফুলি দাঁড়িয়ে থাকা একজন লোককে আপনি হত্যা করতে পারেন না। এখন কোথায় কিভাবে হত্যা হয়েছে আমি তো বলছি, যদি কোনো হত্যা মোটিভেশন ছাড়া হয়ে থাকে, অবশ্যই সেটার বিচার করতে হবে। আমরা তো একবারও বলছি না যে আমরা হত্যাকাণ্ডকে সমর্থন করি, কিন্তু হত্যাকাণ্ডর বিচার করতে গিয়ে আপনি আমার বাড়িতে আগুন দিবেন, হ্যাঁ, আমার নামে 19টা হত্যা মামলা দিবেন, অথবা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের মতো একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে আপনি হাতে হাত করা লাগায় জেলে নিয়ে যাবেন, যিনি ডিমেনশিয়ার রোগী, এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাশেক ভাই, আপনি তো অনেক সুন্দর করে বলেন, আপনার সঙ্গে যুক্তিতে পারা বড় মুশকিল। বাট আমি আপনি মিথ্যা বলছেন না, আপনি একটু আমার কথা বোঝেন। মনে করেন আমি একজন 20 বছর বা 18 বছরের একজন তরুণ, আমার চোখের সামনে আমার ভাইকে, আমার সহপাঠীকে পুলিশ নির্বিচারে গুলি করে মারতেছে। আমি যদি সুযোগ পাই আমি পুলিশকে ছেড়ে দেবো কেন? সিরাজগঞ্জ থানায় তার 15 জন পুলিশ মারা গেছে, এটা সবাই বলতেছে। সিরাজগঞ্জ থানায় এই পুলিশকে মারার আগে গত 2 দিনে কি পরিমাণ মানুষ তারা মেরেছে, যাত্রাবাড়িতে কি করে মেরেছে, এগুলো তো কেউ বলে না। না শুনেন, আমি বিবিসির পুরো প্রতিবেদনটা দেখেছি, আমি আপনার মতো কথা বলতে পারি না। বিবিসির প্রতিবেদনে দেখানো হচ্ছে যে সিরাজগঞ্জের থানার ওই পুলিশরা আগেই একটা সমাবেশকে ঠেকাতে গিয়ে সেখানে গুলি করে 3 জনকে হত্যা করে। 3 জনকে হত্যা করার পর ওখানে 3 জন মারা যায়। হত্যা শব্দটা না বলে বলতে হয় যে তারা রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাদের কাছে যেসব হাতিয়ার ছিল ব্যবহার করে, এবং সেখানে
নিহত হন 3 জন, এবং এই মবটা ডেভেলপ করে এসে এই সিরাজগঞ্জ থানার হামলা করে এবং সেখানে 15 জন পুলিশ কি বলে যে আপনার নিহত হয়। সেই প্রতিবেদনে এটাও বেরিয়ে এসেছে যে যাকে বলা হচ্ছে যে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়েছে, তিনি নাকি তখন ছুটিতে থাকাতে আল্লাহর রহমতে তিনি বেঁচে যান, এবং যেই মহিলা আক্রান্ত হয়েছিলেন মবের তাকে তার পাশের কলিগ একজন পুরুষ পুলিশ অফিসার বারবার বলছে তিনি অন্তঃসত্ত্বা, তাকে ছেড়ে দাও, এবং তারা নাকি তাকে ছেড়ে দেয়। এখন কথা হচ্ছে এই পুরা বিবিসির প্রতিবেদনের কোন জায়গাটায় কোন কিলিংকে সাপোর্ট করা হয়েছে? আপনি মনে করেন 3 জনকে যে হত্যা, 3 জন যে মারা গেল, সেই 3 জন যাদের গুলিতে মারা গেছে, সেই গুলিতে যাদের গুলিতে মারা গেছে তাদেরই তো বিচার হওয়ার কথা। 3 জন লোক মারতে কি 15টা লোকের 15টা অস্ত্র লাগে ভাই? চিন্তা করেন তো। আপনি একজন, আমার কোমরে অস্ত্র, আমি আপনাকে গুলি করে মারলাম, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, আপনি কি তারেও মেরে ফেলবেন নাকি? আমি তো আপনাকে আগেই বললাম যে আমার বয়স 15 থেকে 20 বছর, আমার বন্ধুকে গুলি করে মারতেছে, আমার ইমোশনটা আপনি দেখেন। না, আমি তো আপনার ইমোশনকে ছোট করতেছি না, আপনি আমাকে অবজেক্টিভ প্রশ্ন করছেন, উত্তর আমি দিব অবজেক্টিভ, তারপর আমি সাবজেক্টিভ অ্যানালিসিসে যাব। এজন্য যখন 40 বছর বয়স্ক কোনো ব্যক্তি খুন করে বিচারক তারে ফাঁসি দেয়, আর 17 বছর বয়সের কোনো বাচ্চা 18-র নিচে যখন খুন করে তারে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেয়। অবশ্যই সেন্টিমেন্ট ইমোশনের তো একটা পার্থক্য আছে, বাট এই এত সরল ভাবে আপনি অনুষ্ঠানে আইসা 20 বছর বয়স চিন্তা করেন তো কি করবে? কেন? যে কনস্টেবল মারা গেছে তার বয়স 20 না? তার বয়স কি 50? তার যে স্ত্রী, যে কনস্টেবল বয়স 25, তার স্ত্রীর বয়স কত? 20-এর উপরে। তার যে স্বামী চলে গেল, বয়স দিয়ে যদি আপনি কারো অন্যায় থাকতে চান, তাহলে কম বয়সের যে আক্রান্ত হলো তার কি হবে? সেই বিচার করবেন না আপনি? ঠিক আছে, তাহলে পুলিশ গুলি করবে, আমরা মরবো, আমরা কোনো প্রতিবাদ করবো না, আমরা বিচার চাইবো না। পুলিশ বিচারে গুলি করবে আর আমরা মরবো, আর আমার ভাই না, কোনোদিন সেটা করবেন না, কোনোদিন সেটা করবেন না। পুলিশ এর যে আত্মীয় সে গিয়ে মামলা করবে, আপনি তদন্ত করবেন, সেই লোক আইন ভেঙে যদি গুলি করে থাকে তার যা পাওয়ার সে পাবে। আর কোন চক্রান্ত শুনেন, না নো ভাই শুনেন, শেখ হাসিনার আমলে 3000 ক্রস ফায়ার 600 গুম হইছে, শেখ হাসিনার আমলে কোন লোক শাস্তি হইছে? শুনেন, আপনি তো শেখ হাসিনা ছাড়া আর কোনো গল্প বলতে পারতেছেন না। জিয়াউর রহমান সাহেব যখন সেনা প্রধান এবং রাষ্ট্রপতি, তখন কত হাজার সেনা সদস্য মৃত্যুর সম্মুখীন হয়েছেন? এটা বাদ দিয়ে গেছে 1100 নাকি? 1100 কি সংখ্যা না? 1100 না, তার থেকে বেশি। আমি ঠিক শিওর না, তার থেকে বেশি। গণভবনে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে রেফারেন্স দিয়ে জানিয়েছেন কতজন, তার থেকে বেশি। আমার বাবা তখন কুমিল্লার ডিসি ছিলেন, এক রাতে মানে 2 জন 3 জন করে ফাঁসি হতো, 80 জনের ফাঁসি হয়েছিল। তো ওইটার অন্যায় না, শুধু শেখ হাসিনার পাইছেন, আর কোনো অন্যায় খুঁজে পাচ্ছেন না। বাংলাদেশের ইতিহাসের স্লেট পুরাটা হইলো অন্যায় ছাড়া, শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ কোনো অন্যায় করে নাই। বাহ, এটা তো আর না। আমি আপনার অনুষ্ঠানে এসে আমাদের কৃত অপরাধ বা দুর্বলতা স্বীকার করার মানে এই না যে আপনি ফাঁকা মাঠে গোল মারা শুরু করবেন। নো, বাংলাদেশের পলিটিশিয়ানরা বাংলাদেশের মানুষের সাথে শুরু থেকে আজকে পর্যন্ত প্রতারণা করছে। বিশ্বাস করেন, আমি অত ধার্মিক লোক না, কিন্তু আমি আল্লাহতে কঠিন ভাবে বিশ্বাস করি। আল্লাহর কাছে 2টা হাত তুলে বলি যে ইলন মাস্ক লোক পাঠাইবে মঙ্গল গ্রহে, আর আমার দেশের মানুষ সৌদি আরবিতে ব্যাগ চুরি হইলে ওইটার গন্ডগোল হয় ব্রাহ্মণবাড়িয়া মারপিট করে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, কোথায় পড়লাম একটা এমপি, সে একটা 17 বছরের মেয়েকে হোটেলে নিয়ে তার চাকরি লাগবে বা মায়ের চিকিৎসা লাগবে বলে তাকে ধর্ষণ করে বা তার উপরে অন্যায় সুযোগ নেয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাঁচান আমাদেরকে। কারণ ভাই, আমি সুন্দরের পূজারী, আমি সুন্দরকে ভালোবাসি। আমি যখন বাগানে গোলাপ ফুল দেখি আমি আবেগতাড়িত হই। আমার কাছে ওটা শুধুমাত্র একটা ফুল নয়, শালক সংশ্লেষণ যাকে বলে বা ফটোসিনথেসিসের একটা উপজীব্য বিষয় নয়, একটা সৌন্দর্য বিষয়। সুতরাং বিলিভ ইট অর নট, আপনি তো ভাই আমার কাছে এই একা একদিকের কথা বলে পারবেন না। আমি আওয়ামী লীগ করি খুব পরিষ্কার জায়গার জন্য। বঙ্গবন্ধু একজন নেতা ছিল, সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের মতো মানুষরা ছিলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ছিলেন, তারা আমার একটা নিজের পাসপোর্ট দিছে, একটা পতাকা দিছে ভাই। এই আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সংগঠক দল, একমাত্র দল তখন এটাই ছিল বলতে গেলে। আমি তারে ভালোবাসি, এটা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু একই সাথে আমি এটাও বলি যে হ্যাঁ, আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম, অনেককে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমাদের পুলিশে কি অতি উৎসাহী লোক ছিল না? আপনি মনে করেন পুলিশ ডাকাইতি থামাবে, চুরি থামাবে তা না, পরিমণি নিয়ে লাফায়। আরেকদিন প্রোগ্রাম করেন, সব বলবো। কিন্তু এর মানে এই না যে আপনি একদম আমাকে ইতিহাসের খাতা থেকে মুছে দিতে পারবেন।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, গণ অভ্যুত্থান হয়েছে, অনেক লোক মৃত্যুবরণ করেছে, তার প্রতিদান কি তিনি পাচ্ছেন না? আজকে যেই দেশের 5 বারের প্রধানমন্ত্রী, যেই দেশের জাতির জনকের কন্যা, সে নিজে আজকে দিল্লিতে গিয়ে থাকতে হচ্ছে, এটাকে কি কম শাস্তি মনে করেন? আপনাকে আজকে একটা কথা বলি, শুনতে আপনার খারাপ লাগবে, তাও বলতেছি। হ্যাঁ, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি একটা গালি দেন, সব মানুষ সমান, কিন্তু বাংলাদেশের বিচারে বলতেছি, একটা গালি দেন, সেও অপমানিত হবে, কষ্ট পাবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রফেসরকে ডাইকে এনে যদি লোকজনের সামনে একই রকম একটা গালি দেন, তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। শাস্তির পর্যায়ে আছে, আল্লাহ তাআলা বুঝে, আল্লাহ তাআলা বুঝার জন্য কোরআন দিছে, বাইবেল দিছে, তওরা দিছে। ওই যে রক্তের পরে রক্ত, চোখের পরে চোখ, এটা তওরা, তওরাতেও উল্লেখ আছে, বুঝলেন, যেটাকে ইংরেজিতে বলে তোরা। হ্যাঁ, মানে কি বলে আপনার মুসা আলাইহিস সালামের 10 কমান্ড। আজকে তো শেখ হাসিনাকে দেখে তিনি কষ্টে আছেন বলে মনে হলো না, হাসি খুশি দেখলাম। না না, আপনার কি শুনলাম। আপনি কি আমি কষ্টে আছি, আপনাকে কি আমি কষ্ট দেখাবো? আমি কি চোখের পানি ফেলবো? হ্যাঁ, উনি কষ্টে আছে, উনি আপনাকে কি কষ্ট দেখাবেন? উনি তো কোটি মানুষের নেতা, উনি কেন দেখাবে? তারেক জিয়া সাহেব লন্ডনে ছিল, উনি কি ভিডিও কনফারেন্সে চোখ দিয়ে পানি ফেলতো নাকি? ওটা কষ্ট না? নিজের দেশ বাদ দিয়ে, মায়ের থেকে এত দূরে থেকে, ছোট ভাইয়ের থেকে দূরে থেকে যা আছে, কষ্ট তো। বড় মানুষের কষ্ট একভাবে প্রকাশিত হয়, আমরা তাদের সমর্থক, আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান করি, আমরা সত্য বচন, সত্য কথা বলার মধ্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি বা বাধ্য করতে পারি সঠিক কাজটা করার জন্য। কিন্তু তারা যদি আপনার আমার মতোই তাদের কষ্ট দেখায়, তাহলে তারা বড় নেতা হলো কিভাবে, হবে কিভাবে? আপনি মনে করেন নেলসন ম্যান্ডেলা রবিন আইল্যান্ডে বন্দী হয়েছিল এত বছর, একবার চোখের পানি ফেলছে নাকি ভাই? আপনি মনে করেন মহাত্মা গান্ধীকে সাউথ আফ্রিকার প্রিটোরিয়াতে পিটাইয়া মাথা ফাটাই ফেলছে, রক্ত বেরিয়েছে, চোখ দিয়ে তো পানি বের হয়নি ভাই। ব্যারিস্টার হয়ে ট্রেনে করে যাচ্ছে, লাথি মেরা ফার্স্ট ক্লাস থেকে ফালাই দিছে টিকিট চেকার, চোখের তো পানি পড়ে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি অত্যাচার করা হয়নি, কয়বার চোখের পানি ফেলতে দেখছে? তারা শক্ত মানুষ, তারা যখন কাঁদে কোটি মানুষের কষ্ট নিয়েই কাঁদে। সো আপনার অনেক বড় দায়িত্ব আছে, আপনি যখন অনুষ্ঠানটা আসবেন, আমার রিকোয়েস্ট আপনার কাছে, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের দুর্বলতা এবং খারাপ কাজ আছে, সবাইরে বলবেন জমজমের পানি দিয়ে অজু কইরা শুরু করতে, দরকার আছে। এই শালার জামাতি ইসলামী, হ্যাঁ, কি বলবো, আজকে পর্যন্ত একবার বলতে পারে নাই যে স্বাধীনতা যুদ্ধে আমাদের ভূমিকাটা সঠিক ছিল না, আমার ক্ষমাপ্রার্থী। ইনাই বিনায় কথা বলে 1947 থেকে আজ অবধি উনি কি ভারতনাট্যম করতে গেছে, নৃত্যকলা করতে গেছে, নাকি মানুষের সাথে কথা বলতে গেছে? সোজা কথা বলতে পারে না নাকি? আর খুব ভালো কিছু আশা করি না। যেই সংসদের মনে করেন 30% লোক নিজেরা বলাৎকারের শিকার হয়েছে অথবা বলাৎকার করছে বা এখনো করে, তাদের কাছ থেকে আপনি ধর্ষণ মুক্ত, যৌন নিপীড়ন মুক্ত বাংলাদেশ আশা করেন কিভাবে? কি বলতে চাইছি, আমার কথাটা বুঝবেন। না, আমি এ ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত না, কারণ ধর্ষণ, যৌন এগুলো সব দলেই আছে। আমার সাথে বাঙালি, আমি তো কখনোই আশা করি না আপনি আমার সাথে একমত হবেন। এটাই তো মানুষের সৌন্দর্য, এটাই মানুষের সৌন্দর্য। আপনি যে আমার সাথে একমত হন, তাহলে আমি আপনার অনুষ্ঠানে আসবো কেন? আমাকে তো মানুষের লেখে, আপনি এভাবে বলেন যে এই শালা হেমায়েতুদ্দিন মিশনের সাথে যান কেন, ও তো জামাতি। তা আমি ওদেরকে লিখি যে ভাই, আমি যদি আওয়ামী লীগের উপস্থাপকের সাথেই যাই, তাহলে আমি অপর পক্ষের লোকের কাছে পৌঁছাবো কিভাবে? এই গান্ডুগুলো এই কথা বলে, আমি ওদেরকে গান্ডু বলি এই কারণে। আপনি বিএনপি করেন না জামাত করেন, ওটা আমার কি? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সাহস করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে উত্তর দিব, আমার মতো করে উত্তর দিব। আপনি তো আপনার কাজ করতেছেন। আপনি যদি রিসেন্ট পরিসংখ্যান দেখেন, এতে বিএনপি জামাত উভয়েরই নারী গঠিত ব্যাপার আছে, কিন্তু জামাতের গুলা মিডিয়া একটু হাইলাইটস করে বেশি, বাট জামাতের কিন্তু কম, প্রচুর আসছে ইদানিং। শুনেন, নারী ঘটিত ব্যাপার তো প্রাকৃতিক। আপনি জানবেন যে তালাকের যে প্রথা, পৃথিবীর কোন ধর্মের উল্লেখ নাই, শুধুমাত্র লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা তার কোরআন শরীফে মানুষের পরিবর্তনশীল মনের কথা চিন্তা করে ইরশাদ করেছেন যে তোমরা একেবারেই প্রয়োজনে তালাক দিতে পারো, নিতে পারো। হ্যাঁ, তো তালাকে তো পুরুষে তালাকের কথা বলে নাই, পুরুষের নারীতে তালাকের কথা বলেছে। তো নারী ঘটিত ব্যাপার স্বাভাবিক হলো, আমি বল্লাৎকার যখন বলি তখন তো নারীর কথা বলি না। আপনি কি বুঝেন না আমি কি বলি? না, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি মাদ্রাসার কথা বলতেছেন, কিন্তু সবাই তো জামাত ইসলাম করে না, তাই না? এখানে জামাত ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে। আপনার একটা সুন্দর মুসলিম নেম, আপনি লূত আলাইহিস সালামের কথা ভুলে গেলেন, সদম নগরীর কথা ভুলে গেলেন, নূহ আলাইহিস সালামের কথা ভুলে গেলেন, তাহলে তো হবে না। আমি বলতেছি দাড়ি টুপিওয়ালারা যা করে আমরা সবাই জামাত ইসলামের দোষ দিই, সব তো জামাত ইসলাম করে না, তাই না? আর দাড়ি টুপি বলা বিষয় না, বিষয়টা হচ্ছে
এই ঘটনা ঘটার পরে আপনি কি বক্তব্য দিয়েছেন, কতটুকু প্রতিবাদ করেছেন, সেটার উপরে মানুষ আপনাকে দায়ী করছে। আপনি তো কিছুই বলেন নাই সংসদে দাঁড়াইয়া। এই যে বলাৎকার গুলা হলো, যেগুলো প্রকাশিত হলো, এই যে ধরেন আপনি এই যে রেপটা, যেটা 17 বছর বয়সের মেয়েটাকে রেপ করার কথা বললাম, কি গাজী নজরুল ইসলাম, মানে কবি নজরুল ইসলামের 12টা বাজায় দিছে। ও যদি দেখে থাকে কবরের মধ্যে 2টা পা শিখাইতেছে, আল্লাহ মানে সাইডে দে, পাশে দিছো হাদি, মুখ হইলো খারাপ, আর আমার এখানে দিছো গাজী নজরুল ইসলাম। ঠিক আছে? তাইলে এই সংসদে দাঁড়াইয়া একটা মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়াইয়া বলছে যে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে কোনো মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ করা মানে এটা ধর্ষণ। আইনের ভাষায় এটাকে বলে স্ট্যাচুটরি রেপ। কিন্তু তাকে তো বহিষ্কার, উনি জেলে যাবেন না কেন? কিসের বহিষ্কার? জেলে যাবে না কেন ধর্ষণের দায়ে? না জেল তো সেটা তো সরকারের ব্যাপার, এবং কেউ যদি কেন সরকারের ব্যাপার হবে? মামলা করে, কেন সরকারের ব্যাপার হবে? দল হিসাবে জামাত ইসলাম তাকে বহিষ্কার করছে এবং স্পিকারকে চিঠি দিয়েছে এমপি পদ বাতিল করার জন্য। এর বেশি ইয়েস, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে একজন পরিণত বয়সের পুরুষ যদি অপরিণত বয়সের মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ স্থাপন করে, তা ফৌজদারি দণ্ডবিধিতে একটি দণ্ডনীয় অপরাধ, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্যাচুটরি রেপ। অর্থাৎ মামলার বাদী হবে কে? এখন প্রশ্ন হচ্ছে, এক মিনিট, অর্থাৎ এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হলেও তো জামাত ইসলামী তাকে বহিষ্কার নয়, দাঁড়িয়ে বলা উচিত ছিল তাকে জেলে নিন। এবং আপনি এটাও জানবেন, আমি আশ্চর্য নই আপনি জানেন না, বাংলাদেশের যে কোনো সংগঠিত ফৌজদারি মামলার বা অপরাধের বাদী সরকার। যদি বাদী খুঁজে না পাওয়া যায়, সরকারকে বাদী হতে হবে। এটাই তো সমস্যা। সরকার হোক বাদী হবে তো, সংসদ সদস্য উনিও তো সরকারের একটা সম্পর্ক আছে, তাই না? উনি আইন প্রণেতা, উনি দাবি তুলুক। শুনলাম, মানে আমি শুনলাম রাশেক ভাই যে বিএনপি নাকি মানে রাজি না যে তার এমপি পদ বাতিল করার জন্য, কারণ তারা চিন্তা করে যে আমাদের এমপিদের ক্ষেত্রেও এরকম করতে পারে, তাই না? বিএনপি অনেক চালাক, ওনারা রাজি না এই কারণে যে ওনারা এটা 5 বছর ইউজ করবে, কথায় কথায় খোঁচা দিবে, গাজী ভাই ভালো আছেন তো, হ্যাঁ, বক্তব্যে বলবে, হোটেলে যাওয়া হয় মাঝে মাঝে, কোনো নাম ছাড়াই বলবে, মানে আন্দালি খুব রসিয়ে বলতে পারে যে আজ কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ, মনে আছে না যে ধারাভাষ্য চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের কর্দমাক্ত আকাশ, সরি কি, হ্যাঁ, মেঘাচ্ছন্ন মাঠ, আজ হোটেলে যাওয়ার জন্য খুব ভালো দিন, খোঁচা দিতে পারে, ওই জন্য রাখতে বলতে পারে। এখন জামাত ইসলামী বলেন বা আমরা যদি সেই ট্র্যাপে পড়তে পারি, কিন্তু আমি মনে করি যেটা দৃষ্টান্ত স্থাপিত হওয়া উচিত। তো শুধু শেখ হাসিনারে এক ধারসে মানে আক্রান্ত করার চেষ্টা করেন না, সবচেয়ে বড় কথা আওয়ামী লীগকেও শুধু এক ধারসে আক্রান্ত করার চেষ্টা করেন না। আমি মনে করি সকলের প্রতি ফেয়ার হওয়া উচিত, এবং দেশটা বাঁচানোর জন্য সবশেষে আবার বলতে চাই, ভুল ত্রুটি ধরলে অনেক ধরা যাবে, কিন্তু বাংলাদেশটা আমাদের সকলের। বাংলাদেশের এই আমার এই ফুসফুসের সম্প্রসারণ আর সংকোচনের মধ্য দিয়ে যে শান্তি আমি খুঁজে পাই, সেই শান্তির জায়গায় কোনো দলের নাম নির্দিষ্টভাবে লেখা নেই। এই ফুসফুসে যে হাওয়া বাতাসের খেলা বা সমীরণের যে খেলা দেখা যায়, তাতে সকলের অধিকার আছে, এবং সেই অধিকারকে সংরক্ষিত করে একটা সোনালী বাংলাদেশ করতে হলে আওয়ামী লীগ এবং বিএনপির কাছাকাছি আসতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে, এই জাতীয় পার্টির মতো ফালতু দলগুলোকে বাদ দিতে হবে ইউজ করা, এবং অবশ্যই জামাতে ইসলামকে একেবারে ওই ভরতনাট্যম না করে, কেরালার ডান্স না দিয়ে, 47 থেকে শুরু না করে একদম সহজ কথায় বলতে হবে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত এবং শারীরিক যে সিদ্ধান্ত, দুটাই ভুল ছিল, আমরা এর জন্য ক্ষমা প্রার্থী। আমরা আল্লাহর রাজনীতি করি, আল্লাহর তো কোনো দলমত নাই, কোনো সীমারেখা নাই, কোনো ভৌগোলিক সীমারেখা নাই, কোনো দেশ দোষ নাই। আমাদের আল্লাহর রাজনীতি জাপানেও চলবে, বাংলাদেশেও চলবে। তাই 71 সালে আমরা আল্লাহর বিচার বাদ দিয়ে যে হত্যাকাণ্ড বা ধর্ষণ করেছি, এর জন্য আমরা ক্ষমা চাই। শেষ, ফিনিশ। জনাব রাশেদ রহমান, আমরা তো অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার কাছে 2টা প্রশ্ন একটু করি, যদি সংক্ষেপে, তারপর অনুষ্ঠান শেষ করবো। সেটা প্রথমে হচ্ছে যে শেখ হাসিনার, অবশ্যই আপনি এটা বললেন যে শেখ হাসিনার এই যে আজকে সরাসরি সাংবাদিক সম্মেলনীতে আপনারা আরো এক ধাপে গিয়ে গেলেন, অন্তত মানে ক্ষমতাচ্যুতি 2 বছর পরে, এটা এক ধরনের অগ্রগতি আপনি বললেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট এই যে সার্জিও গোর, ট্রাম্পের বিশেষ উপদেষ্টা, তিনি এলেন এবং তিনি বৈঠক করলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এটা খুবই আনইউজুয়াল একটা বৈঠক, মানে এরকম বৈঠক আমি অতীতে দেখি নাই, যে একটা দেশের দূত এসে আরেকটা দেশের হাইকমিশনের সঙ্গে বৈঠক করে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আপনি তো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, যে তারপর এই বৈঠকে কি কথা হলো, তারপর দীনেশ ত্রিবেদী উড়ে গিয়ে ভারতে চলে গেলেন খুব দ্রুত, আবার তিনি ফিরে আসলেন। আবার দেখলাম যে এই যে তারেক রহমানের উপদেষ্টা, তিনি আবার গিয়ে বললেন যে দীনেশ ত্রিবেদীকে শেখ হাসিনার মুখ বন্ধ করতে বলেন, যদিও শেখ হাসিনার মুখ বন্ধ হয়নি, এটা আমরা জানলাম যে ওটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। প্রথম কথা হচ্ছে সার্জিও গোর আওয়ামী লীগ, সার্জিও গোর নাকি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন ঢাকাতে বা দিল্লিতে, এই ব্যাপারে কি জানেন? সার্জিও গোর কোনো আওয়ামী লীগের সাথে বৈঠক করেনি, এবং সার্জিও গোরের কোনো বৈঠকে কোনো আওয়ামী লীগের বা নেত্রীকে নিয়ে কোনো আলাপ হয়নি। সার্জিও গোরের 3টা এজেন্ডা।
একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি বাণিজ্য চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যায় সেটারই একটা অংশ হিসাবে দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের বৈঠক। 2 নাম্বার, চায়নার সাথে বাংলাদেশের কি সম্বন্ধ হবে আগামী দিনে, হাউ দ্য রিলেশনশিপ উইল বি ফোর্সড, এটা ভারত এবং আমেরিকা দুজনের জন্য খুবই জরুরি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দুজন, একজন বিশেষ দূত আরেকজন দূত, তাদেরকে আলাপ হতে পারে। এবং আপনাকে মনে রাখতে হবে এটা একেবারে অস্বাভাবিক না এই কারণে যে ত্রিবেদী মহোদয় একজন মন্ত্রীর র্যাঙ্ক প্রাপ্ত রাষ্ট্রদূত, সুতরাং he has some super assignments, ঠিক একইভাবে সার্জিও গোর ইজ এ স্পেশাল এমিসারি অফ ডোনাল্ড ট্রাম্প, সো ওনারও কিছু সুপার অ্যাসাইনমেন্ট আছে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মায়ানমার। অর্থাৎ আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মায়ানমারকে স্যাংশনভুক্ত একটা দেশ করে রেখেছেন, কিন্তু মায়ানমার এত রিসোর্সফুল দেশ যে চায়নার হাত ধরে সে আজ অবধি কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করেনি। সুতরাং মায়ানমারের উপরে এই স্যাংশন আরো এফেক্টিভ কিভাবে করা যায়, এই যে সিগন্যালগুলো, এই আলাপ আলোচনাগুলো কিভাবে সামনের দিকে এগোবে, এটারই আপনি মনে করবেন একটা সূচনা। কিন্তু আপনি বলতেছেন যে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি এবং সার্জিও গোর আওয়ামী লীগ কারোর সঙ্গে ভারতে অথবা বাংলাদেশে দেখা করেননি, প্রশ্নে আসে না, ইট ক্যানট বি। কিছু আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্ট, মানে আওয়ামী লীগের পক্ষে, তারা এগুলো বলছে আর কি যে না, এটা তো হবে না, কারণ হচ্ছে যে আমরা ওপেন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বিরুদ্ধে অবস্থান করি এবং আমরা মনে করি যে আমাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। যদিও আমরা এখন আস্তে আস্তে আমাদের কথাবার্তা একটু চেঞ্জ করছি, কিন্তু সেটা তার একদিনের বক্তৃতায় তার পরিবর্তিত হয় না, সুতরাং একটু সময় লাগবে, এখনই না। অবশ্যই সার্জিও গোর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলবে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলবেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলবেন, তবে সেটা এখন নয়, আরো কিছুদিন পরে। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন, আপনি কি আসলেই মনে করেন কিনা যে শেখ হাসিনা ফিরবেন? আমি অনেকে বলতে শুনেছি যে 1 কোটি টাকা বাজি, শেখ হাসিনা ফিরবেন না, ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন না, এগুলো একটা রাজনৈতিক পলিটিক্যাল স্ট্যান্ড বাজি। বাট তিনি রয়টার্সকে বললেন, সংবাদ সম্মেলনে তিনি বললেন তিনি ফিরবেন, এবং বলা হলো যে বর্তমান সরকারের সঙ্গে তাদের কোনো ব্যাকস্টেজ আলোচনা হচ্ছে কিনা। সজীব ভট্টাচার্য স্পষ্ট বললেন যে না, শেখ হাসিনা সম্ভবত বললেন যে না, কোনো আলোচনা হয়নি, আর সরকার কি মনে করে না করে এটা আমার বিষয় না, আমার দেশে আমি ফিরবো। কি মনে করেন যে আসলে তিনি ফিরবেন কিনা ডিসেম্বরে? আমার জায়গাটা তো পরিষ্কার, উনি ফিরলে তো খুবই ভালো, আমাদের জন্য ভালো, নেতাকর্মীদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আর ওটার উপরে আমি যেটা বারবার বলি যে ওনার নিরাপত্তাটাই আমার কাছে সবচেয়ে বেশি মুখ্য। আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে যখন যদি দেশে আসে, তাকে গ্রেপ্তার করতে গেলে আওয়ামী লীগের লাখ লাখ লোক আসে, সে আটকাবে, এরকম সিচুয়েশন কি আসলে বাংলাদেশে আছে? এটা তো ভাই আমি বলতে পারি না। বেগম জিয়াকে নেওয়ার সময় কিন্তু কেউই রাস্তায় দাঁড়ায় নাই, বেগম জিয়া কিন্তু জেলেই যাইতে হইছে না, এবং আমি এটা বলতেও তো যাব না। বর্তমানে ওনার ফেরার মতো পরিবেশ তৈরি হয়নি, কারণ আমি আপনাকে আগেও বলেছি, আগেও বলেছেন এটা, আমার এলাকার ধরেন এই যে অন্যগুলো বলতে পারি না, আমার রংপুর বিভাগের যে সুজিত রায়, নন্দিত, এইসব মানে এইসব নেতা টেতা দিয়ে উনি দলকে সম্পূর্ণভাবে সংগঠিত করতে পারবেন না। তো অসুবিধা নেই, আমাদের হাতে 4 মাস সময় আছে, উনি হয়তো আরো অন্যান্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জানি না, নিশ্চয়ই কোনো একটা মেকানিজম, বাট পলিটিক্যাল যেই স্টেপ গুলা নেওয়া হচ্ছে সেটা দিয়ে দল এখন অনেক দ্বিধা বিভক্ত। এটা যে যত কথাই বলুক, এক একটা জায়গায়, আগে ধরেন আমার এলাকায় 2টা ভাগ ছিল, এখন 6টা ভাগ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তারা একটা জায়গায় এক, সবাই শেখ হাসিনাকে তেল মারার জায়গায় এক, যে একটা হুকুম দিবেন, দেখবেন আমি কি করে দেখাই দিই। হ্যাঁ, খালি অর্ডার দেন 5 লাখ লোক নিয়ে আসুন। কিন্তু প্রত্যেক এলাকায় এখন আধা ডজন করে এমপি হতে চায়, একজন আরেকজনকে ফাটাইতেছে। আপনি মনে করেন ওই যে যেগুলা টেলিগ্রাম প্রোগ্রাম করে, এরা টাকা পয়সা খাইয়ে একটা গ্রুপকে বাদ দিয়ে প্রোগ্রাম করে, কাউকে আবার ইনভলভ করে, কাউকে দিয়ে ওনার সামনে কথা বলায়, কাউকে কথা বলায় না, এসব চলতেছে। তো এটা তো এখন ধরেন আমরা দলের ভিতরে আমরা তো খবর পাই, দেখি। এখন এটা যেহেতু এই দল আমরা পরিচালনা করি না, এটা চুপচাপ মেনে নেওয়া ছাড়া বা এটা দেখা ছাড়া তো আমাদের কিছু করার নাই। আমাদের অবস্থানটা সহজ, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনা ঐক্যের প্রতীক, আওয়ামী লীগ স্বাধীনতার দল, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। কিন্তু যেটা সত্য সেটাও তো বলতে হবে, দলের ভিতরে দল পরিচালনায় একমাত্র নেত্রী ছাড়া বাকি যেটা প্রচন্ড রকম দুর্নীতি চলছে, এখানে কোনো মিথ্যা নাই। জি, রাশিক রহমান, আপনার আর কিছু বলার আছে কিনা? তাহলে আমরা অনুষ্ঠান শেষ করবো। না, আমার শেষ কথা যে জননেত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন ডিসেম্বরে আসবেন, ডিসেম্বরে আসলেই মঙ্গল। তবে আমি ওনার কাছে অনুরোধ করবো, উনি ওনার নিজের নিরাপত্তা নিশ্চিত করেই আসবেন, এটা রিকোয়েস্ট। যদিও উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি আসলে নিরাপত্তা নিয়ে অত চিন্তা করবেন না, তারপরেও ওনার দিকে তো মানুষ তাকিয়ে আছে, সুতরাং ওনার নিরাপত্তাটা খুবই জরুরি। এবং ওনার কাছে একটা জিনিস অনুরোধ করবো যে আপনি তো 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন, আর তো কেউ হতে পারেনি, তো নিশ্চয়ই রাজনীতি আপনি সবার থেকে ভালো জানেন, বোঝেন, সব ঠিক আছে, কিন্তু
বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা পরিবর্তিত হয়ে গেছে। সেই জায়গা থেকে যদি আপনি অ্যালাউ করেন আপনার থেকে অপেক্ষাকৃত যাদের বয়স একটু কম, হয়তো যারা আপনার সন্তানের মতো, তাদের দুটা ভালো মন্দ কথাবার্তা, উপদেশ, পরামর্শ যদি আপনি একটু শুনতেন, হয়তো বা একটু সহজ হইতো আর কি ব্যাপারগুলা। মানে যদি আপনি শোনেন বা যদি আপনি কানে নেন। আর মানে যারা তেল মারে তাদের ভিতর তো ছোট বয়স বড় বয়স সব বয়সই থাকে। মনে রাখতে হবে খন্দকার মোস্তাক কিন্তু আপনার দাদা যখন মৃত্যুবরণ করেন তখন আপনার বাবার থেকে বেশি কেঁদেছিলেন, এবং বঙ্গবন্ধু নিজে চিন্তিত হয়ে পড়েছিল যে বাবা আমার, উনি মারা গেছেন, তা তুমি এভাবে কাঁদতেছো কেন? হ্যাঁ, এবং এটাও মনে রাখবেন যে আপনার বাবাকে সপরিবারে যেদিন হত্যা করা হয় সেদিনও কিন্তু খন্দকার মোস্তাক খাওয়া দাওয়া রান্না করে হাঁসের মাংস নিয়ে গিয়েছিলেন। উনি জীবনে কোনোদিন ওপেনলি বঙ্গবন্ধুর কোন সিদ্ধান্তের ব্যাপারে মতামত প্রকাশ করেন নাই বা দ্বিমত পোষণ করেন নাই, চিরকাল তেল মেরে গেছেন। সুতরাং আপনার আশেপাশে যারা তেল মারে তারা আপনার বিশ্বস্ত, কিন্তু যারা হয়তো বা একটু সাহস করে একটু আপনার সাথে দ্বিমত করতে চায়, আপনার শত্রু না, তারা মানে আপনাকে ভালোবাসে, তাদেরকে আপনি বিশ্বাসঘাতক মনে করবেন না, তাদেরকে আপনি খন্দকার মোস্তাক মনে করবেন না। কারণ যারা ভালোবাসে তারা নির্মোহভাবে সাহস নিয়ে সত্যটা বলে ফেলতে পারে। খারাপ লাগতে পারে বাট বলে ফেলে। আমার বাবা মা আমাকে ভালোবাসেন, তারা তো আমাকে সারাদিন তেল পারবেন না, তারা আমার এই বয়সে আমাকে বকা দিবেন, এটাই স্বাভাবিক, বা মুখের উপর একটা কথা বলে ফেলবেন। বা আরো ছোট উদাহরণ দেওয়া যেতে পারে যে পরীক্ষা দিলেন 100-র ভিতরে 97 পেয়েছেন, বাবা মা কি বলবে, এই তুই বাকি 3 নাম্বার পাইলি না কেন? 97 তো খারাপ নাম্বার না, কিন্তু তারা এত বেশি ভালোবাসে যে তারা আরো ভালো চায়। সুতরাং মানুষের ভালো চাওয়া বা মানুষের সত্য বলাকে যদি আপনার দলে আপনার অনুসারীরা মনে করে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা, তাহলে ভবিষ্যৎ খারাপ। এটাই আমার কথা। এই কথা শুধু আপনার জন্য বা আমাদের মধ্যে সীমাবদ্ধ না, এটা অন্য দলের জন্য প্রযোজ্য। বলতে চাই যে তারেক জিয়া সাহেব একটু বুঝতে হবে যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ম্লান করতে পারা বা প্রশ্নবিদ্ধ করতে পারা মানে ওনার বাবাকেও কিন্তু ম্লান করে ফেলা বা প্রশ্নবিদ্ধ করা। সুতরাং ভালো পরামর্শ যারা সাহস করে দিতে চায় তাদেরকে চা নাস্তা মিষ্টি খাওয়ানোর দরকার নেই, কিন্তু তাদের কথাগুলো একটু শুনলে বোধহয় খারাপ হবে না। তো ধন্যবাদ। জনাব রাশেক রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।